দর্শক, নির্বাচন আসছে। নির্বাচনের প্রাক্কালে সবথেকে বড় প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কত সংখ্যক ভোটার অংশগ্রহণ করবে, কত সংখ্যক ভোটার আগ্রহ দেখাবেন নির্বাচনকে কেন্দ্র করে। যখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, 14 দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, ঠিক সেই সময় আওয়ামী লীগবিহীন নির্বাচনটা কতটা উৎসব মুখর হয়। এর এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে তিনটা পরপর যে নির্বাচন 14, 18 এবং 24, যদিও 18 নির্বাচনে সব দলই প্রায় অংশগ্রহণ করেছিল, বিশেষ করে 14 এবং 24-এর আরও স্পেসিফিক যদি বলা যায় 24-এর নির্বাচন, সেখানে অনেকে অভিযোগ করেছিলেন যে ভোট কাস্টিং 10-15%ও হয়নি, কিন্তু আওয়ামী লীগ সেই ভোট কাস্টিংকে 40-45%, 48% পর্যন্ত দেখিয়েছে। সেখানেও একটা ব্যাপার ছিল যে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করা। এবারও সেটা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, 14 দলকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। জাতীয় পার্টি এখন পর্যন্ত নিশ্চিত না যে শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে কিনা। সেই মুহূর্তে প্রশ্নটা আসেই যে আদতে কত মানুষ এই নির্বাচনের প্রতি আগ্রহ দেখাবেন। এই প্রশ্নের গবেষণা যখন হচ্ছিল তখন আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হলো, সরকারের পররাষ্ট্র উপদেষ্টাই বললেন সরকারের প্রত্যাশা 55% ভোট কাস্টিং। যদি সরকারই 55% ভোট কাস্টিংয়ের প্রত্যাশা করে, তাহলে সেই ভোট কাস্টিং কি 30% হবে আদতে? এটা একটা বড় প্রশ্ন। তার মানে সরকারও নির্বাচন যত এগিয়ে আসছে তত নির্বাচনে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা নিয়ে নিজেরাই এক ধরনের কি বলা যায় যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে মনে হয়। চলুন একটু জেনে দেখি পররাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন সেটাও যদি সত্যি হয়, তাহলে আগামী নির্বাচনটা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনের কথা। নির্বাচনে কত সংখ্যক ভোটার ভোট দেবেন, এই ইকুয়েশনে নানা জনের নানা মত রয়েছে। বেশিরভাগ মানুষই মনে করেন যে আগামী নির্বাচনে কোনোভাবেই 40%-এর বেশি ভোটার উপস্থিত হবেন না। অনেকে আবার মনে করেন তারও কম সংখ্যক ভোটার উপস্থিত হতে পারেন। এর একটা বড় কারণ হচ্ছে যে 30-35% যে আওয়ামী লীগের ভোটার, ভোট ব্যাংক, সেটা অংশগ্রহণ যদি না করে তাহলে এমনিই অংশগ্রহণের সংখ্যা হয়ে যায় 60-65%। আর এর মাঝে ভোটার যদি সবাই ভোটে অংশগ্রহণ করে, তারপরেও ভোটার উপস্থিতি 65-70-এর বেশি স্বাভাবিকভাবে হয় না। 65-70-এর বেশি পার্সেন্ট যে স্বাভাবিক উপস্থিতি, সেখান থেকে যদি আপনি 30%-35% বাদ দেন, তাহলে কিন্তু 40-এর বেশি হয় না, 40-এরও কম হয়ে যায় এই উপস্থিতি। সেই প্রেক্ষাপটেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে 55% তারা প্রত্যাশা করছেন ভোটার উপস্থিত হবে। এটা কি এই সরকারের জন্য একটা বড় বিব্রতকর পরিসংখ্যান হলো না? কি বলছেন তিনি? নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন নির্বাচনে 55%-এর বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। সেখানে বলা হচ্ছে এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 55%-এর বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে। আজকে নির্বাচনের কূটনীতি নিয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথাবার্তা এখন একটি গতানুগতিক ধারা হয়ে গেছে, এদেশের মানুষও এমনটা চায়। তিনি আরও বলেন কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্টের প্রসঙ্গে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে যে কূটনৈতিক পাসপোর্ট উপদেষ্টারা কেউ জমা দিয়ে দিচ্ছেন, অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে এক ধরনের প্রস্তুতি রয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা পদত্যাগ করবেন। কিন্তু সেখানে আবার নতুন তালগোল পেকেছে অধ্যাপক আলী রিয়াজের যে ফর্মুলা, নির্বাচনের পরে সংসদ সদস্যরা 180 দিন
সাংবিধানিক পরিষদ হিসেবে, গণপরিষদ হিসেবে কাজ করবেন। সেই সময় কারা ক্ষমতায় থাকবে, নতুন নির্বাচিত দলই ক্ষমতায় থাকবে, তারাই প্রধানমন্ত্রী হবেন, নাকি প্রফেসর ইউনূসের এই সরকারি ক্ষমতায় থাকবে, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের কারণে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার ব্যাপারটা একটু আড়ালে চলে গিয়েছিল। আজকে তিনি আবারও বলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। এই যে তিনি বলছেন যে এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন, তবে তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা নিজে এখনও কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি। তার মানে নির্বাচনের আগে এখনও তার বিদেশে যাওয়ার সম্ভাবনা হয়তো রয়েছে। কূটনৈতিক পাসপোর্টে তাকে যেহেতু যেতে হবে, সেই কারণে তিনি পদত্যাগ করেননি, নাকি নির্বাচনের পরেও সরকার 6 মাস আরও থাকবে, সেই কারণেই তিনি হস্তান্তর করছেন না। সরকারের যে শর্টলিস্টের সরকারটা পরবর্তী 6 মাস দায়িত্ব পালন করবে, সেই শর্টলিস্টে হয়তো পররাষ্ট্র উপদেষ্টা নিজেও রয়েছেন। এদিকে আমরা জানি যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এই নির্বাচনের মৌসুমে যখন নির্বাচন নিয়ে সবাই কাজ করছেন, তখন তিনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন এবং সম্ভবত তিনি চলে গিয়েছেন এবং ফিরবেন 7 অথবা 8 ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে নির্বাচনের মৌসুমে সরকারি কর্মকর্তাদের এবং উপদেষ্টাদের বিদেশ সফরে নিরুৎসাহিত যখন করছে, তখন আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ স্বাস্থ্য উপদেষ্টা, যাকে অনেকে বলেন যে গ্রামীণ ব্যাংক কোটায় তিনি উপদেষ্টা হয়েছেন, তিনি বিদেশ সফরে দিব্যি নিজেকে ব্যস্ত রাখছেন। যাই হোক, সেটা এই মূল প্রসঙ্গে আসি, যেটা নির্বাচনে উপস্থিতির কথা বললাম। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন 55%-এর কথা। যদি পররাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বপ্নই যদি হয় 55%, তাহলে সেই স্বপ্নের কত পার্সেন্ট পূরণ হবে? স্বপ্নের কি 50% পূরণ হবে, নাকি 80% পূরণ হবে? সেটা একটা বড় প্রসঙ্গ। আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টার এই পরিসংখ্যান প্রমাণ করে দিচ্ছে যে আগামী নির্বাচনে কোনোভাবেই 50% ভোটার উপস্থিত হবে না, সেই পার্সেন্টেজ 40-এরও নিচে থাকবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, 14 দল নির্বাচন করছে না, সেই কারণে আওয়ামী লীগের যারা ভোটার তারা ভোট দেবে না। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে ফ্লোটিং যে ভোটার, যারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে হেলে পড়ে, তাদেরও একটা বড় অংশ নির্বাচনের প্রেক্ষাপটে যে সহিংসতা তৈরি হয়েছে, যে পরিবেশ আমরা দেখছি, যে হিংসাত্মক পরিবেশ আওয়ামী লীগ না থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে যে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে, তাতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার কারণে অনেকে নিরাপত্তা বোধ করবেন না ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে। সেই কারণে বহু ভোটার কিন্তু নির্বাচন কেন্দ্রে যাবেন না নিরাপত্তার কারণে। সেই ক্ষেত্রে একটা বড় সংখ্যক মানুষ ভোট দিতে না যাওয়ার ফলে সেই শূন্যতাটা তৈরি হবে। একদিকে একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি ভোটে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, তারা ভোটে যাবে না। যারা ফ্লোটিং ভোটার কিংবা সচেতন ভোটার, তারা নিজেদের নিরাপত্তার কারণে, যারা একেবারে দল করে না, দলবাজি যারা করে, তারা সবাই হয়তো ভোট কেন্দ্রে যাবে, কিন্তু যারা দল করে না, নিরপেক্ষ মানুষ, তারা কতটা উৎসাহ বোধ করবে নির্বাচনের কেন্দ্রে যেতে, সহিংসতার আশঙ্কা থাকা সত্ত্বেও, সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে আমার মনে হয় যে তৌহিদ হোসেনের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে আগামী নির্বাচনে 50%-এর কম ভোটার উপস্থিত হবেন, সেটা 40-এরও কম হতে পারে। আর সেটাই যদি হয়, তাহলে এই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বলা সরকারের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। কারণ যদি আপনার দেশের মোট ভোটারের অন্তত 51% ভোটার ভোট প্রয়োগ না করে, 51%-এর যদি কম হয়ে যায়, 50-এর যদি কম হয়ে যায়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে দেশের অধিকাংশ মানুষই এই ভোটটাকে মেনে নেয়নি। আন্তর্জাতিক মহল সেভাবেই দেখবে। যদিও এই ব্যাপারে কোনো বিধিবদ্ধ নিয়ম নেই যে এত পার্সেন্ট ভোট হলে গ্রহণযোগ্য, অত পার্সেন্ট ভোট হলে গ্রহণযোগ্য না, এরকম কোনো নিয়ম নেই। ভোট হলেই একটা সেই ভোটে ভোটার উপস্থিত 5 জন 10 জন উপস্থিত হলেও সেটা গ্রহণযোগ্য হবে। কারণ বাংলাদেশের সংবিধানে এমন কিছু লেখা নাই যে এই সংখ্যক কিংবা এতগুলো ভোটার উপস্থিত না হলে সেই ভোট বাতিল হয়ে যাবে। সুতরাং ভোট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে কম ভোট কাস্টিংয়ের কারণে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাওয়া কঠিন হবে এই নির্বাচনের, এবং পরবর্তী যে সরকার আসবে এই সরকারের তো কিছু হবে না আদতে, কারণ এই সরকার নিজেদের ইচ্ছা মতো, নিজেদের খেয়াল খুশি মতো যেটা ইচ্ছা সেটা করে যাচ্ছে। পরবর্তী সরকারকেই মূলত এর ভোগান্তিটা পোহাতে হবে। পরবর্তী সরকার তাদের রাষ্ট্র ক্ষমতা চালানোর ক্ষেত্রে অনেক বেশি বাধার সম্মুখীন হবেন, বিশেষ করে আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে। গতকালকেই আমরা দেখলাম যে সাংবাদিক মাসুদ কামাল তিনি বলছেন যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরবর্তী সরকার এই নির্বাচনে যারাই আসুক না কেন তাদের পক্ষে 3 বছরের বেশি ক্ষমতায় থাকাটা কঠিন হবে। আমি জানি না কোন দৃষ্টিভঙ্গি থেকে তিনি এটা বললেন, তবে এটা সত্য যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ভোট কাস্টিং কিন্তু একটা বড় ব্যাপার। আন্তর্জাতিক মহল যদি মনে করে যে দেশের বেশিরভাগ মানুষ এই ভোটকে সমর্থন করেনি, এই ভোট কেন্দ্রে যায়নি, তাহলে তাদের সমর্থন পেতে বিএনপি কিংবা জামাত যারাই ক্ষমতায় যাক তাদের বেগ পেতে হবে। দর্শক, আপনার প্রতিক্রিয়া এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।